নমস্কার বন্ধুরা, অভিক্স ক্রিয়েশন 031 পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের গন্তব্য হলো আমেদাবাদ থেকে ভুজ। দূরত্ব মোট 320 কিলোমিটার। রাত 11:30টার সময় আমেদাবাদ স্টেশন থেকে ছেড়ে যাওয়া সিয়াজি নগরী এক্সপ্রেস ধরে আমরা ভোর 6:15টার সময় পৌঁছে গেলাম ভুজ শহরে। ভোর কথাটা এই কারণেই বললাম, কেননা তখনও ভুজে সূর্যোদয় হয়নি। এখানে আমরা আইআরসিটিসির রিটায়ারিং রুম বুক করেছিলাম, কিন্তু রুম পেতে দেরি হওয়ার জন্য 7:30 অবধি প্ল্যাটফর্মে বসে থেকে 7:30টায় রুম হ্যান্ডওভার পাওয়ার পর আমরা লাগেজটা রুমে রেখেই বেরিয়ে পড়লাম চা খেতে। ভুজ স্টেশন থেকে বাইরে বেরিয়ে চা খেতে গিয়ে দুটো অদ্ভুত জিনিস চোখে পড়ল। সামনে দাদার অদ্ভুতভাবে উনুনে আঁচ দেওয়া এবং কাচ্ছি স্টাইলে প্লেটে করে চা খাওয়া। এবারে আমরা বেরিয়ে পড়লাম ভুজ থেকে আমাদের একের পর এক দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। রাস্তায় যেতে যেতে চোখে পড়ল উইন্ডমিল। অপ্রচলিত শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতে গুজরাট ভারতবর্ষে এক অগ্রণী ভূমিকা পালন করে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না। সৌর বিদ্যুতের ব্যবহার, উইন্ডমিল থেকে বিদ্যুৎ তৈরি তার মধ্যে অন্যতম। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যে। এবার গাড়ি থেকে নেমেই আপনাদের সঙ্গে কথা হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইতিহাসের পাতায় বহু স্মৃতির সঙ্গে জড়িত লাখপাত ফোর্টের সামনে। চলুন এক্সপ্লোর করি। নভেম্বরের গুজরাট, কিন্তু যা উষ্ণ আর যা শুষ্ক, চামড়া পুরো টেনে যাচ্ছে। গুজরাটের কচ্ছ জেলার লাখপত শহর অবস্থিত কোরি ক্রিকের মোহনার ঠিক মুখের কাছে। শহরটি প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এবং 18 শতকের নির্মিত দুর্গ প্রাচীর দ্বারা ঘেরা। ত্রয়োদশ শতাব্দীতে সিন্ধুতে রাজত্ব করা শাসক রাও লাখার নামানুসারে শহরের নাম হয়েছিল লাখপত। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র 35 কিলোমিটার দূরে, অর্থাৎ এই কেল্লা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে পাকিস্তানের বর্ডার। বিএসএফ এর অফিস এবং নো ম্যানস ল্যান্ড কোনোটাই কিন্তু এখান থেকে খুব একটা দূরে নয়। সামনে দিগন্ত বিস্তৃত শুষ্ক মরুভূমি অঞ্চলের মতো পরিস্থিতি। কত পুরনো ইতিহাসের সাক্ষী, কত উত্থান পতন, কত কিছু দেখেছে এই কেল্লা। পাঁচিলের একদিকে
দিগন্ত বিস্তৃত মরুভূমি, আরেকদিকে সবুজের সমারোহ। এ এক অদ্ভুত প্রকৃতির খেলা। এখানে একটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারও ছিল, কিন্তু সেটাও আমরা বন্ধই পেয়েছি। ফোর্টটা ঘুরতে ঘুরতে হঠাৎ পেছনে ঘুরে দেখি আমাদের ড্রাইভার সাহেবও আমাদের সঙ্গে এসে জয়েন করেছে। ফতেহ মুহাম্মদ অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে, সঠিকভাবে বলতে গেলে 1801 সালে এর প্রাচীর সম্প্রসারণ এবং পুনর্নির্মাণ করেন, এবং তিনি এটিকে নিজের ক্ষমতা প্রদর্শনের প্রতীক হিসেবে দেখতেন। 1804 সালে তিনি যখন কচ্ছের রাও পরিবারের বিরোধিতা করেন, তখন লাখপত শহর তার বিরুদ্ধে চলে যায়। তার কিছু বছর পরে 1809 সালে লাখপত দুর্গের প্রধান মহিম মিয়ান তৎকালীন কচ্ছের শাসক হংসরাজের প্রতিনিধিদের দুর্গ থেকে বিতাড়িত করেন এবং দুর্গে নিজের অধিকার কায়েম করেন। লাখপতের ইতিহাস ঘাঁটতে গেলেই করি ক্রিকের কথা সবসময় মাথায় চলে আসে। করি ক্রিক আসলে কি? করি ক্রিক কচ্ছ জেলার একটি জোয়ারের খাঁড়ি। এটি গ্রেটার রানের একটি অংশ। ভারতের অন্তর্গত এই অঞ্চলটি সিন্ধু নদীর বদ্বীপের একটি অংশ, যা গুজরাট এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশ জুড়ে অবস্থিত। ঐতিহাসিকভাবে লাখপত গুজরাটের সঙ্গে সিন্ধু সংযোগকারী এক গুরুত্বপূর্ণ স্থান। পূর্বে সিন্ধু নদীর জল লাখপত হয়ে দেসালপাড় গুতলিতে বয়ে যেত। প্রাচীনকালে লাখপতের সমৃদ্ধিও ছিল খুব অল্প সময়ের জন্য। 1819 সালে ভূমিকম্পের পর আল্লাহবান্ধ নামে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয় এবং সিন্ধু নদী তার গতিপথ পরিবর্তন করে আরও দক্ষিণ পশ্চিমে সরে আরব সাগরে প্রবাহিত হয়, এবং লাখপত শহর ধীরে ধীরে তার বাণিজ্যিক গুরুত্ব হারাতে থাকে এবং ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। বর্তমানে শহরটিকে প্রায় ভুতুড়ে শহর বলেই মনে হয়। 2 ঘন্টা হাঁটার পরে আমাদের খুব খিদে পেয়ে গেছিল, কিন্তু পরবর্তী গন্তব্য দেখে নেওয়ার পরেই খাবো বলে ঠিক করেছিলাম আমরা। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শিয়ট গুফা। গুজরাটের কচ্ছ জেলার লাখপত তালুকার শিয়ট গ্রামের কাছে অবস্থিত হল শিয়ট গুফা বা কোটেশ্বর বুদ্ধদের গুফা। এখানে 5টি গুফা আছে। এগুলোকে প্রথম শতাব্দীর গুফা বলেই পুরাতাত্ত্বিকরা মনে করে থাকেন। প্রধান গুফাটিতে আছে গর্ভগৃহ, উঁচু বেদির চারপাশে পথ চলার জায়গা, যেটা প্রমাণ করে যে প্রথম বা দ্বিতীয় শতাব্দীর শিব মন্দিরের উপস্থিতি। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই গুফাগুলোকে ব্যবহার করেন। প্রমাণস্বরূপ শিলের উপস্থিতি এবং ব্রাহ্মী শিলালিপির ব্যবহার। অন্যান্য গুফাগুলো সাধারণ গুফা, যেগুলো হয়তো হিউয়েন সাং বর্ণিত ইন্দাস নদীর তীরবর্তী যে 80টি বুদ্ধিস্ট গুফা ছিল তার অংশ। এগুলোর উপস্থিতি 7ম শতাব্দী নাগাদ। আপমর জনগণের বিশ্বাস এই গুফাগুলি ডাকাতদের ব্যবহৃত ছিল লুটের মাল রাখার জন্য। 1988 থেকে 1989 সালের খননকার্যে পাওয়া যায় বুদ্ধের নামাঙ্কিত পোড়ামাটির বিভিন্ন ধরনের মুদ্রা, পরবর্তীকালের ব্রাহ্মী শিলালিপি, দেবনাগরী শিলালিপি প্রভৃতি। এছাড়াও পাওয়া যায় তামার রিং, গুপ্ত সাম্রাজ্যের পরবর্তীকালে রাজস্থান এবং গুজরাটে ব্যবহৃত গাদাইয়া মুদ্রা, টেরাকোটার নন্দীর মূর্তি এবং তার সঙ্গে ঘণ্টা এবং শিখল, এবং বিভিন্ন ধরনের মাটির পাত্র যেমন জগ। পুরাতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে বলা যেতে পারে জায়গাটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের অধীনে ছিল এবং পরবর্তীকালে দ্বাদশ বা ত্রয়োদশ শতকে মহাদেবের উপাসকদের অধীনে চলে যায়। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আজকের পর্বটা এখানেই শেষ করছি। চারদিক জনশূন্য, ধুধু করছে। খেতে পেলাম না এটা
পরবর্তী পর্বে আপনাদেরকে বলবো। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন গল্প নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। ততক্ষণ সুস্থ থাকবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন।